আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে হাইটের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানবো এবং আমি আশা করব যে লেকচার 1 থেকে লেকচার 6 পর্যন্ত প্রত্যেকটা লেকচারই ভেঙে 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 পড়ানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা লেকচারে কীভাবে সহজে মনে রাখবা সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছিল। তো তোমরা যদি আগ্রহী থাকো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আর মানে মেডিকেল বলো ভার্সিটি বলো আর এটার জন্য আর এটার পড়ার প্রয়োজন হবে না। এভাবেই আমি গুছিয়ে পড়িয়ে দিয়েছি। যদি তুমি নোটগুলো সিরিয়াস থাকো, নোটগুলো কমপ্লিট করে রাখো এবং যদি রিভাইজ দিই একটু পড়াটা একটু ঝালিয়ে নিতে পারো। ওকে, তো যারা অলরেডি যারা যুক্ত হয়ে গেছো তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা হাইড্রার নতুন আরেকটা টপিক পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে হাইড্রার খাদ্যের পরিপাক। মানে আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, আমরা বিভিন্ন নেমাটোসিস্ট বা নিডোসাইডের যে বিভিন্ন প্রকারভেদে জিনিসগুলো আমরা জেনেছিলাম বা আরও অনেক আগের ক্লাসগুলোতে আরও অনেক কিছু জেনেছি। আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে হাইড্রার খাবারটা কিভাবে গ্রহণ করে, খাবারটা কীভাবে পরিপাক হয় এবং এই রিলেটেড বিষয়গুলো। যদি সময় থাকে চলনটা একটু শুরু করব, ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমে বলি যে হাইড্রার খাদ্যের পরিপাক। হ্যাঁ, হাইড্রার খাদ্য বা আহার এইগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, আচ্ছা তোমরা আমাকে একটু কনফার্ম করো তো সব কিছু এই মুহূর্তে ঠিকঠাক আছে কিনা, সব কিছু এই মুহূর্তে ঠিকঠাক আছে কিনা। তো আমি হেডলাইনটা দিচ্ছি, হাইড্রার খাদ্য গ্রহণ, হাইড্রার খাদ্য গ্রহণ। আচ্ছা, তোমাদের মধ্যে হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক, তোমাদের মধ্যে এই উচ্ছ্বাসটা নাই কেন? হ্যাঁ, তোমাদের মধ্যে উচ্ছ্বাসটা একটু কম কেন? একটু গ্রো আপ করো, একটু মানে পড়াশোনাটা এটা হচ্ছে লাইফের একটা পার্ট বলতে গেলে। হ্যাঁ, তো আমাদের জন্মের পর থেকেই তো আমরা অক্সিজেন নিচ্ছি, তাই না? জন্মের পর থেকেই তো আমরা আমাদের যে মূল যে কাজগুলো, যেমন এই যে পরিপাক, জন্মের পর থেকে আমরা পরিপাক হচ্ছে, আমাদের মল ত্যাগ হচ্ছে, অক্সিজেন গ্রহণ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি। এটা যেমন একটা নিয়মের মধ্যে পড়ে যায়, একটা সার্টেন পিরিয়ডে বা একটা বয়স হয়ে গেলে পড়াশোনাটা ওইগুলোর মতোই একটা জিনিসের মধ্যে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো এটা কি তুমি জীবনের বাইরে চিন্তা করতে পারো না। লেখাপড়াটা একটা নির্দিষ্ট একটা সার্টেন পিরিয়ডে লেখাপড়াটা ওই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মিশে যাওয়ার মতো একটা ব্যাপার, ঠিক আছে? তো আমি যে তোমাদের সামনে লেকচার মারতেছি, আমিও তো একজন স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট। হ্যাঁ, আমাকেও তো পড়তে হচ্ছে। যিনি ডাক্তার, ওই ডাক্তারকেও কিন্তু পড়তে হচ্ছে। তো পড়াশোনাটা লাইফের একটা পার্ট ধরে নাও। এটাকে যদি তোমার উপর চাপিয়ে দেয় কেউ, যদি চাপানো জিনিস মনে করো, তাহলে এটা নিয়ে খুব সুখে আগাইতে পারবে না, ঠিক আছে? আর আর জিনিসটা হচ্ছে পড়াশোনা একটা মানুষের লাইফ চেঞ্জ করতে পারে। পৃথিবীতে বেশ কয়েকটা জিনিস আছে লাইফ চেঞ্জ করার জন্য, পড়াশোনাটা এমন একটা বিষয়। সেটা তোমাকে নৈতিকভাবে হোক, তোমাকে আর্থিকভাবে হোক, পড়াশোনাটা তোমাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে? তো তোমাদের মধ্যে উচ্ছ্বাসটা থাকা দরকার। আর আমি যেহেতু বায়োলজি পড়াচ্ছি, কেমিস্ট্রিও পড়াই, তবে বেসিক্যালি আমি বলবো বায়োলজি এমন একটা সাবজেক্ট তোমাকে অনেক কিছু দিতে পারে, চাইলে তোমাকে অনেক কিছু দিতে পারবে। ট্রু। তো এটাকে এত ছোটো করে দেখার কিছু নাই। একটু সিরিয়াস হও, পড়াশোনার প্রতি একটু মনোযোগী হও, আর একটু আগ্রহ থাকুক। পড়াশোনাটাকে বোঝা হিসেবে না নিয়ে, এটা লাইফের পার্ট হিসেবে নিয়ে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তুমি পড়াশোনাটা চালিয়ে যাও। হ্যাঁ, বিনোদনের দরকার আছে, রেস্টেরও দরকার আছে, সব কিছুর দরকার আছে, তবে এটা ব্যালেন্স করতে হবে তো, তাই না? আচ্ছা, আমরা দেখি যে হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক, এটা আমরা পড়বো। তার আগে আমরা জানবো, আমরা দুইটা সংজ্ঞা আগে একটু জেনে নিব। এক হচ্ছে পরিপাক জিনিসটা কি, পরিপাকের সংজ্ঞাটা বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিক আছে? ওকে, হ্যাঁ। তো বায়োলজি প্যারা দেয় কেন? ওই যে কারণ একটাই যে তোমাদের মানে ওই জিনিসটা আসলে তোমরা এখনো ক্যাচ আপ করতে পারো নাই। হ্যাঁ, যে আসলে কীভাবে বায়োলজিটা পড়া উচিত। তো দেখো, মানে একটু মনটা স্থির করো না। তুমি যে বলতেছো বায়োলজি প্যারা দেয়, সে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে তুমি লেকচার 1 থেকে লেকচার 6 পর্যন্ত তুমি মনোযোগ সহকারে ক্লাসগুলো কমপ্লিট করে নোট করেছো। আমার তো মনে হয় না। লেকচার 1 থেকে লেকচার 6 পর্যন্ত যেগুলো করাইছি, যেভাবে পড়াইছি, লাইন বাই লাইন যে পড়াইছি, এভাবে যদি পড়ো তাহলে কিন্তু বায়োলজি আর প্যারা থাকার কথা না। না পড়েই বলতেছো যে হয়তো বা কোনো একদিন ক্লাসে ঢুকছো, ক্লাসের মাঝখান দিয়ে তো কিছু বোঝো নেই, আবার আজকে একদিন এসে বলতেছো বায়োলজি প্যারা দেয়, এটা ছাড়া আর কিচ্ছু না। আচ্ছা যাই হোক, আমরা এদিকে না যাই। তো হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক। তো
প্রথম কথা হচ্ছে পরিপাক জিনিসটা কি। পরিপাক হচ্ছে ধরো পরিপাকটা কি তোমাদেরকে বলি। ধরো আমরা 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 অনেক কিছুই তো খাই, তাই না? খাদ্যও খাই আবার অখাদ্যও খাই, তাই না? তো যে আমরা যে খাবার খেলাম, আপেল, কমলা, গরুর মাংস, খাসির মাংস, অমুক তমুক আমরা খাইলাম, খাওয়ার পরে এই যে আমাদের খাবারটা যে ঢুকছে ভিতরে, আমরা নর্মালি তো জানি খাবার যে যে যত খাবারই খাও না কেন পৃথিবীতে, যে জায়গায় যে কোনো খাবার খাও না কেন, প্রধানত তো 3টা উপাদান থাকে। প্রধানত কি থাকে? 3টা উপাদান: শর্করা, তারপরে আমিষ, তারপরে চর্বি, আরও 3টা থাকে পানি, ভিটামিন, খনিজ লবণ। পানি, ভিটামিন, খনিজ লবণ। পানি, ভিটামিন, খনিজ লবণ, এই তো। তো এখন খেয়াল করো, পানি, ভিটামিন, খনিজ লবণ। তো দেখো পানিটা একটা অণু। পানি কি? একটা অণু। এটা একটা অণু, পানি অণু হিসাবে থাকে। ভিটামিন এটাও একটা মৌলিক পদার্থের মতো, এবং খনিজ লবণ এটাও সরল উপাদান। এগুলো হচ্ছে সরল উপাদান। এগুলো কি? সরল। এগুলো হচ্ছে সরল রূপে থাকে। সরল এবং কণা হিসাবে থাকে। কিন্তু এই যে শর্করা, আমিষ এবং চর্বি, এই জিনিসগুলো জটিল রূপে থাকে। যেমন শর্করা আমরা কোথায় পাই? আমরা চালের মধ্যে শর্করা পাই। মানে ভাত খাই না, ভাতের মধ্যে শর্করা। আলু খাই না, আলুর মধ্যে শর্করা। গরুর মাংসের মধ্যে শর্করা, মানে আমিষ। গরুর মাংসের মধ্যে আমিষ। তারপরে হচ্ছে ডিমের মধ্যে আমিষ থাকে। চর্বিটা কোথায় থাকে? চর্বি যে ঘি, মাখন, এগুলোতে চর্বি থাকে। গরুর মাংসের মধ্যেও কিছু চর্বি লেগে থাকে। তো দেখো এই একই শর্করা একবার আলুতে, একবার ভাতে। এই একই আমিষ একবার গরুর মাংসে, একবার খাসির মাংসে, মুরগির মাংসে, মাছে, ডালে। তো বিভিন্ন রূপে আসে না? তো এই জন্য দেখো শর্করা, আমিষ, চর্বি এগুলো জটিল রূপে থাকে। এখন বলতে পারো যে স্যার আপনি তো পড়াচ্ছেন হাইড্রা, তা আমাদের কথা কেন বলতেছেন না? মোটামুটি সকল প্রাণীরই খাদ্য উপাদানগুলো শর্করা, আমিষ, চর্বি 3টার মধ্যেই হয়। ঠিক আছে? হয়তোবা আমরা কি খাই? আমরা সরাসরি গরুর মাংস বা খাসির মাংস খাই। খাসির মাংস থেকে আমিষটা পাই। ও হাইড্রা হয়তোবা গরুর মাংস বা খাসির মাংস না খাইলেও ওরাও আমিষ খায়, অন্য রূপে অন্য একটা কিছু মাধ্যমে সে আমিষটা খায়। ঠিক আছে? যেমন অ্যানিলিডা পর্বের প্রাণীগুলোকে সে খেয়ে থাকে। তো অ্যানিলিডা পর্বের প্রাণীগুলোর মধ্যে আমিষ আছে। ঠিক আছে? আর্থ্রোপোডার বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে, ওই পোকামাকড়গুলোর মধ্যে আমিষ আছে। তো আলটিমেটলি ওরা আমিষ পায়। আমরা হয়তো আমিষটা গরুর মাংস, খাসির মাংস থেকে, ডাল থেকে পাই। ওরা পায় আর্থ্রোপোডা, অ্যানিলিডা পর্বের প্রাণীগুলো থেকে আমিষ পায়, শর্করা পায়, চর্বি পায়। তো দেখো বোঝাই যাচ্ছে শর্করা বিভিন্ন রূপে থাকতে পারে, আমিষ বিভিন্ন রূপে থাকতে পারে। এগুলো জটিল রূপে থাকে। এগুলো কী রূপে থাকে? জটিল রূপে থাকে। এই জটিল রূপ খাদ্যকণাগুলোকে সরল রূপ খাদ্যকণায় পরিণত করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে পরিপাক। চিচিং পাক মানে কি? সরল করে ফেলা। জটিল খাদ্য বস্তুগুলোকে সরল খাদ্যকণা বা সরল খাদ্য বস্তুতে পরিণত করার যে প্রক্রিয়াটা, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে পরিপাক। তো দেখো এইগুলো হচ্ছে শর্করাটা জটিল রূপে থাকে। যেমন শর্করাটা শ্বেতসার হিসেবে থাকে, স্টার্চ হিসেবে থাকে। তো শর্করাটা স্টার্চ বা শ্বেতসার এভাবে থাকবে। এই জিনিসটা স্টার্চ বা শ্বেতসার হিসেবে থাকে। তো এই জিনিসটাকে আমরা কিসে রূপান্তর করতে পারি? এই শর্করা জাতীয় খাবারগুলোকে আমরা গ্লুকোজে রূপান্তর করি। কি করি? গ্লুকোজ। এই যে এটা হচ্ছে সরল খাবার। এই আমিষ জাতীয় খাবারগুলোকে শুধু আমরা না, হাইড্রাও আমিষ জাতীয় খাবারগুলোকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। কিসে? অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। চর্বি জাতীয় খাবারগুলোকে ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে। এটাই হচ্ছে পরিপাক। এটা কোথায় করবে? এগুলো কই করবে এটা? যে দেখো এই যে শর্করা বা স্টার্চ জাতীয় খাবারগুলোকে গ্লুকোজ, এগুলো হচ্ছে সরল উপাদান। এগুলো কি? সরল। দেখো এইগুলো হচ্ছে যেমন জটিল উপাদান, আর এই বিষয়গুলো হচ্ছে সরল উপাদান। তাহলে এই জটিল রূপ খাবারগুলোকে সরল রূপ খাদ্যকণায় পরিণত করার যে প্রক্রিয়াগুলো, এটাই হচ্ছে পরিপাক। তো পরিপাকের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যকণাগুলোকে সরল এবং দেহের শোষণ উপযোগী খাবারে পরিণত করার প্রক্রিয়াকে কি বলা হয়? পরিপাক বলা হয়। যেমন আমি তোমাদেরকে আমাদেরটা দিয়েই বুঝাই। ধরো এটা হচ্ছে আমাদের খাদ্যনালী, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, তারপর এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মলাশয়। এই তো জাস্ট এভাবে একটা দেখালাম। আর কথা হচ্ছে তুমি এদিক দিয়ে এটা বলো তোমার জিহ্বাটা তো অনেক কিছু খাইতে চায়, খাদ্য এবং অখাদ্য সব খাইতে ইচ্ছা করে। তো দেখো এদিক দিয়ে ঢুকছে, গরুর মাংসটা ঢুকছে এদিক দিয়ে।
গরুর মাংসটা ঢুকতে 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 খাইছো, শোরের মতো খাইছো, এই যে গরুর মাংসগুলো এখানে আসছে। এখন গরুর মাংসের পিসটা তো চাবাইছো কি চাবাইছো না, গিলে ফেলছো। এখন এই যে গিলে ফেলছো যে এই মাংসটা, এখন এই যে এই জায়গাটাতে যে আসে, এখন তুমি যে একদিন পরে বা দুদিন পরে যখন আবার বাথরুম করতে যাবা, বা রাতে যখন বাথরুম করতে যাবা বা সকালে উঠে, তখন কি এদিক দিয়ে কি গরুর মাংস বের হয়? এটা হয় না। কি হয়? অপাচ্য অংশগুলো বের হয়। তার মানে বোঝা যাচ্ছে এখানে গরুর মাংসটা বা যাই খাও না কেন এই জায়গাটাতে সরল খাদ্যকণায় পরিণত হয়। এখানে জিনিসগুলো আরও কি হয়, ভেঙে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, এবং এই ক্ষুদ্র কণা পরিণত হয়ে এই যে আমিষটা পরিণত হয়, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, যেগুলো মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই কণাগুলোর মধ্যে যেগুলো রাখা যায় এগুলো থেকে যাবে। এগুলো এই যে দেখো, এই যে এটা হচ্ছে পরিপাক নালী। পরিপাক নালীর চারপাশে রক্তনালী থাকবে। পরিপাক নালীর চারপাশে কি থাকবে? রক্তনালী থাকবে। তো এই যে এই ক্ষুদ্র এই যে গরুর মাংসটা থেকে যে এই যে আমিষ, গরুর মাংস তো আমিষ থেকে যে অ্যামাইনো অ্যাসিডটা হবে, এই অ্যামাইনো অ্যাসিডটা কোথায়? পরিপাক নালীতে ঢুকে যাবে। আর যেগুলো অপাচ্য অংশ, যেগুলো পরিপাক হয় না, এই জিনিসগুলো মল হিসাবে বাইরে বের হয়ে যাবে। কথা বোঝা গেছে? এটা হাইড্রার ক্ষেত্রে, এটা যদিও হাইড্রার ক্ষেত্রে নিচের দিকে কোনো ছিদ্র নাই, এক ছিদ্র দিয়ে সব কাজ সারে এদিক দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? তো এখন কথাটা হচ্ছে এটাই, যদি খাবারটা যদি ক্ষুদ্র কণায় পরিণত না হয়, তা তুমি দেহটা শোষণ করতে পারবে না। যা খাবা তাই ত্যাগ করতে হবে তোমাকে। যা খাচ্ছ ওই দিয়ে এটাই বের হয়ে যাচ্ছে। যেটা আমরা যদি শাকসবজি খাই, আমাদের শাকসবজি পরিপাকের জন্য এনজাইম নেই। শাকসবজিগুলো মূলত অনেক সময় এতটা বেশি পরিপাক না হয়ে হালকা কিছু ভৌত পরিবর্তন হয়ে এটা মলের সাথে ত্যাগ করি আমরা। তো এখানে জিনিসটা হচ্ছে যে খাদ্যবস্তু কি ক্ষুদ্র কণা, মানে সরল, এবং দেহের শোষণ উপযোগী, মানে আমাদের পরিপাক নালীগুলো থেকে রক্তনালীতে যেন খাবারটা যাইতে পারে। ধরো পরিপাক নালী থেকে রক্তনালীতে খাবারটা কিভাবে যাবে? এটা একটা মাংসের টুকরা এদিক দিয়ে যাইতে পারবে? সম্ভব? রক্তনালীতে তো মাংসের টুকরা আটকে যায়, মরে যাবি তুই। তা দেখ, এই যে খেয়াল করো, তাহলে আমাকে অবশ্যই এখানে পরিপাকটা হওয়া লাগবে। পরিপাক হওয়ার পরে ক্ষুদ্র কণায় পরিণত হবে, এবং দেহের শোষণ উপযোগী হওয়া লাগবে। দেহের কি হওয়া লাগবে? শোষণ উপযোগী হওয়া লাগবে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তোমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যাঁ। তো দেখো হাইড্রা ভালগারিস কোথায়? হাইড্রা ভালগারিসকে আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে কথাটাতে আমরা সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, জটিল রূপ খাদ্যকণাকে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, আমরা এখানে যদি বলি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, হ্যাঁ একটু শেক করে নি, দাঁড়াও, মার্কারগুলা ডিস্টার্ব করে। তা দেখো, আমরা যদি বলি যে কি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু সরল এবং দেহের শোষণ উপযোগী, দেহের বা কোষের জটিল খাদ্যবস্তু সরল ও দেহের শোষণ উপযোগী অণুতে পরিণত হয়, তাকে পরিপাক বলে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, স্যার বুঝলাম, স্যার অনেক ডায়লগ দিয়েছেন, সামনে যান। হ্যাঁ দেখো, আরেকটা বিষয় আছে, এটা তো আমরা বুঝছি, হ্যাঁ, সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও তো। আমাকে এটা জানাও তাড়াতাড়ি যে ঠিক আছে কিনা। এই পরিপাক তো আমরা বুঝি, কিন্তু যখন আমাদেরকে এই প্রশ্নটা করে পুষ্টি, এই পুষ্টির সংজ্ঞা যখন জিজ্ঞেস করে, তখন আমরা অন্ধকার দেখি দুই চোখে। হ্যাঁ, তো দুই চোখে শুধু প্রেমের জোয়ার না, দুই চোখে শুধু অন্ধকার। তো দেখো, এই পরিপাকের সংজ্ঞা তো আমরা দিয়ে ফেলতে পারি কোনো রকমভাবে।
যখন পুষ্টির সংজ্ঞা দেয় তখনই মাথা ঘুরায়। তখন কিছু 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 জিনিস আনবো, কিছু কিছু জিনিস আনবো পরিপাক থেকে, কিছু কিছু আনবো পাশের জন থেকে, কিছু কিছু আনবো ওই পাশ থেকে, কিছু কিছু সামনে থেকে, কিছু পিছন থেকে নিয়ে সবারটা নিয়ে, হ্যাঁ দেল আর চিনি ছাড়া একসাথে মিক্সড করে তারপর একটা সংজ্ঞা বানিয়ে দিই আমরা। তারপর নাম্বার না দিলে বলে যে স্যাররা ভালো না, ঠিক আছে। যাই হোক, আমরা পুষ্টির সংজ্ঞাটা হচ্ছে এরকম। জাস্ট আমি যদি একটু সহজ ভাষায় যদি বলি, পরিপাকের সাথেও আরও কিছু জিনিস হবে। আমি আগে জিনিসটা বোঝাই। পরিপাক হবে, আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। পুষ্টিটা কি? পুষ্টিটা হচ্ছে পরিপাক প্লাস শোষণ প্লাস বৃদ্ধি ক্ষয়পূরণ, এই জিনিসগুলো হবে। তাহলে আমরা বলতে পারি, একটা খেয়াল করো, তা আমি যদি বলি যে পুষ্টি কাকে বলে, এখন সংজ্ঞাটা পারবো আশা করি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু, দেখো তাহলে পুষ্টির মধ্যে কি আছে? পরিপাকের বিষয়টা আছে। এই পুষ্টির মধ্যে পরিপাকের বিষয়টা আছে। তাই শুধু পরিপাক হচ্ছে জটিল খাদ্যকে সরল করা। পরিপাক মানে কি? পরিপাক মানে জটিলকে সরল করা। আর পুষ্টি মানে কি? জটিলকে সরল করা। ওই সরল খাবারটা দেহে শোষণ করা, দেহে শোষণ করে দেহ বৃদ্ধি পাবে। এই পুরা প্রক্রিয়াটা যে প্রক্রিয়ায় হবে সেটাই হচ্ছে পুষ্টি। বোঝা গিয়েছে? তাহলে দেখো, পুষ্টি বলতে তিনটা কার্যক্রমকে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে দেহের যে, এখন সংজ্ঞাটা আমি আবার বলি, দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তুকে সরল খাদ্যকণায় পরিণত করার পর ওই সরল খাদ্যকণা দেহ দ্বারা শোষণকৃত হয়ে দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ ঘটবে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পুষ্টি। বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। মানে মানে জটিল থেকে তো সরল হবেই, পাশাপাশি এই পুষ্টির মধ্যে আমরা এই কথাটা বলতে হবে, দেহের শোষণ ঘটবে, ওই খাবারটা দেহ শোষণ করতে হবে, দৈহিক বৃদ্ধি হবে, ক্ষয়পূরণ হবে। বুঝছো কিনা বলো না? বুঝছো? স্যার বুঝছি, অফলাইন ক্লাস এরকম হয়। হ্যাঁ, এই যে পাশের জন বান্ধবী বুঝে ফেলছে, এখন আমি যদি না বুঝি প্রেস্টিজ থাকবে? প্রেস্টিজ, কিন্তু রেজাল্ট যখন হয়ে যায়, কি একটা অবস্থা। যে 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 পাশের বাসার আন্টি বা দূর সম্পর্কের খালা কোনোদিন খবর নেয় নাই, এখন বলবে, আচ্ছা অমুক যে এইচএসসি পরীক্ষা দিছিল, আর কি খবর? রেজাল্ট কিন্তু জানে, তুমি যে ডাব্বা মারছ বা তোমার যে ভালো রেজাল্ট হয় নাই, আন্টি ভালোভাবে জানে, পিঞ্চ করবে, পিঞ্চ। আচ্ছা ভাবি, আপনার ছেলেটা এইচএসসি পরীক্ষা দিছিল না? আচ্ছা ওর কি জানি জিপিএ, আচ্ছা ও কোথায় জানি চান্স পাইছে, একদম মেরে দিবে, ঠিক আছে? ওকে, তো দেখো, আমরা এই হচ্ছে কথা। আমরা এই পুষ্টিটা শেষ, পুষ্টির সংজ্ঞাটা এইভাবে দিবা, বইয়ে আছে এইভাবে। আচ্ছা, আমরা এখন একটা কাজ করব। স্যার কি করব? আমরা একটা কাজ করব, এখন একটা জিনিস শিখব যে হাইড্রার কি কি খাদ্য আছে। স্যার বলেন না, হাইড্রা কি কি খায়? হ্যাঁ, হাইড্রা কি কি খায়? আমার একটা ভাগনা আছে, খালি ফুড রিভিউ দেখে, হ্যাঁ, মানে ইউটিউবে, মানে স্বাস্থ্য টাস্থ্য মোটা, তো ও এটা দেখে আর বলে যে আমাকে এটা বানায় দাও, এটা বানায় দাও, ঠিক আছে? তো যাই হোক, ও যদি বাসায় থাকতো, একটু বেড়াইতে গেছে, যদি বাসায় থাকতো বলতো, তাড়াতাড়ি বলো না হাইড্রা কী কী খায়। তো আমি বলতেছি, হাইড্রা যেগুলো খায় এগুলো তো হাইড্রার খাদ্য, এগুলো আমরা কীভাবে মনে রাখবো? দেখো, এই হাইড্রার খাদ্যগুলো, আবার দেখো, প্রাণীটা একটু ছোটো না, প্রাণীটা কিন্তু ছোটো, কিন্তু এই হারামজাদা অনেক কিছু খায়, অনেকগুলো খাবারের লিস্ট আছে, একদম পুরো মেনু কার্ড, হ্যাঁ, একটা মেনু কার্ড বানানো যাবে। তো এইগুলো মনে রাখবো আমরা কীভাবে? প্যারানাইট চিল, আমি মনে রাখার একটা সিস্টেম বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা এরকম বলতে পারি, আমরা এরকম ছোটোকালে এরকম কিছু কবিতা শিখছি না, যে আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চর্বির গুঁড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা গোড়া। এই কবিতার মানে কি? আর আম পাতা জোড়া জোড়া মানে কি? মিনিংলেস কিছু কবিতা আছে না, এগুলো কাজী নজরুল রবীন্দ্রনাথ দুজনেই লিখছে, মিনিংলেস, ঠিক আছে? তো যাই হোক, এই আবার এই ধরনের কিছু কবিতার মতো একটা কবিতা আমি বানানোর চেষ্টা করেছি। আমিও তো ওই গুরুদের পর্যায়ে নাই, ছোটোখাটো মানুষ। আমিও একটা মিনিংলেস কবিতা বের করছি। সেটা হচ্ছে আন্টিদেরকে নিয়ে। দেখো, ধরো পাথর কৃমিকে, আমরা এবার মনে রাখবো, পাথর কৃমি খেয়ে আন্টি ম্যাড। পাশের বাসার আন্টি পাগল হয়ে গেছে, হ্যাঁ, পাথর কৃমি খেয়ে আন্টি ম্যাড। আর সন্ধ্যায়
কাশে, সন্ধ্যায় কাশে সাইকোডেড, সাইকোডেড। ঠিক আছে, ঠিক আছে। এই সেকেন্ড লাইনটা বাসায়, তোমার বাসায় যদি আঙ্কেল থাকে তাহলে আসতে পড়িও, হ্যাঁ, তাহলে উনি মাইন্ড করতে পারে। তো অনেক সময় আসে না, এ বাবু পড়তেছিস রে, অনেক সময় কাশে দেয় না। তা আমাদের কাছে অনেকের বাবা অনেক শক্ত, মানে অনেক শাসন করে, এটা ভালোবাসা থেকে শাসনটা আসে। আবার অনেকের মা শাসন করে, বাবা আদর করে, যেমন দুজনই আদর করে যদিও। তা আমার ক্ষেত্রে আমার বাবা কখনো আমাকে মারছে বলে কখনো মনে পড়ে না, তো মায়ের হাতে অনেক মার খেয়েছি। তো বাবা সবসময় সান্ত্বনা দিয়েছে, মানে ওই বুঝাইছে একটা জিনিস, হয়তো বা মা মারার পরে মানে মা মার দিছে, তারপর বুঝাইছে তো এটা তোমার করা উচিত না বা ঠিক না। সবসময় মায়ের হাতেই বেশি মার খেয়েছি, আর দূরে থাকলে মাই বেশি কান্না করে। তো যাই হোক, তো এটা আর কি এরকম, এটা ওই 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 সেন্সে না, এটা মিনিংলেস একটা কবিতা, এটা অন্যভাবে নেওয়ার দরকার নেই। সেটা এরকম হচ্ছে যে পাথর কৃমি খেয়ে আন্টি ম্যাড, আর সন্ধ্যায় কাশে সাইকো ড্যাড। হ্যাঁ, তা পাথর কৃমি খেয়ে আন্টি ম্যাড, সন্ধ্যায় কাশে সাইকো ড্যাড, মনে থাকবে? হ্যাঁ, পাথর কৃমি খেয়ে আন্টি ম্যাড, সন্ধ্যায় কাশে সাইকো ড্যাড। আচ্ছা, ঠিক আছে। তো আসলে আমাদের বাবারা সাইকো না হইলে, পাগল না হইলে আমাদেরকে দেখো এত পরিশ্রম করে, এত গাধার মতো পরিশ্রম করে আমাদেরকে এত সাপোর্ট দেয়। হ্যাঁ, রেজাল্ট খারাপ করার পরে ঈদের মধ্যে জামা কিনে দেয়, হ্যাঁ, ভালো কিছু কিনে দেয়। তারপর হচ্ছে যখন যেটা পারে, যতটুকু সামর্থ্য নয় তার থেকে বেশি করার চেষ্টা করে। আসলেই বাবারা সাইকো, না হলে আমাদের জন্য এত করতো না। হ্যাঁ, তো যাই হোক, পাথর হচ্ছে পতঙ্গের লার্ভা। পাথর হচ্ছে কি? পতঙ্গের লার্ভা। পাথর দিয়ে মনে রাখবো কি? পতঙ্গের লার্ভা। তাহলে একটা হাইড্রা কত বড় বেয়াদব, সে পতঙ্গের লার্ভা খেয়ে থাকে। বেয়াদব না, পচা, পতঙ্গের লার্ভা খেয়ে থাকে। আরও জিনিস হচ্ছে যে ছোট ছোট কৃমি খেয়ে থাকে। কি টেস্টি, উফ, অনেক মজা, তাই না? ছোট ছোট কৃমি খেয়ে থাকবে, ছোট ছোট কৃমি। কে কে খাবা বলো তো? অফলাইন ক্লাসে মেয়েরা চিল্লাইতো, আমি স্যার এগুলো কি? এইগুলো হচ্ছে হাইড্রার খাবার। হ্যাঁ, তা দেখো, এই পাথর দিয়ে হচ্ছে পতঙ্গের লার্ভা, কৃমি দিয়ে হচ্ছে ছোট ছোট কৃমি, খেয়ে দিয়ে হচ্ছে খণ্ডায়িত প্রাণী। খণ্ডকায়িত প্রাণী, খণ্ডকায়িত প্রাণী। খণ্ডকায়িত প্রাণী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? খণ্ডকায়িত প্রাণী বলতে বোঝানো হচ্ছে, এটাকে কাদেরকে বোঝানো হচ্ছে? অ্যানিলিডা পর্বের প্রাণীদেরকে, অ্যানিলিডা পর্বের প্রাণীদের। ঠিক আছে, অ্যানিলিডা পর্বের প্রাণীরা খণ্ডকায়িত প্রাণী শ্রেণী বিন্যাস পড়ানো হয়েছে তোমাদেরকে, হয়তোবা দেখা হবে। যদি কেউ না পড়ায় থাকে আমি পড়ায় দিব না। অ্যানিলিডা পর্বের প্রাণীগুলোকে খণ্ডকায়িত প্রাণী বলা হয়। তারপর হচ্ছে আন্টি। আন্টি দিয়ে খেয়াল করো, এখানেও আন্টি দিয়ে হচ্ছে, তোমরা এই আন্টি দিয়েও মনে রাখবা। এটা হচ্ছে যে আমরা একসাথে, যদিও খণ্ডকায়িত প্রাণীগুলো, এটা মনে অনেক সময় তোমাদের এটা মনে থাকে না, এই জন্য আমি পাশে এটা লিখে রাখছি। হ্যাঁ, তো এটা এই অ্যানিলিডা দিয়ে তুমি আন্টি দিয়ে অ্যানিলিডা তুমি মনে রাখতে পারবা। হ্যাঁ, আন্টি দিয়ে তুমি অ্যানিলিডা, কারণ খণ্ডকায়িত প্রাণী বলতেই অ্যানিলিডা। তো খণ্ডকায়িত প্রাণী যে অ্যানিলিডা, এটা অনেক সময় তোমাদের খেয়াল থাকে না, এই জন্য আমি আন্টি দিয়ে এই অ্যানিলিডা লিঙ্ক আপ করে দিয়েছি যেন মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, ম্যাড দিয়ে মনে রাখবা। ম্যাড দিয়ে হচ্ছে মাছের ডিম। ম্যাড দিয়ে হচ্ছে মাছের ডিম, মাছের ডিম। ঠিক আছে, আচ্ছা। আর সন্ধ্যায় কাশে সাইকোডেট, আর সন্ধ্যায় কাশে, আর দিয়ে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের, আর হচ্ছে আর্থ্রোপোডা, আর হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা পর্বের সন্ধিপতি প্রাণী, সন্ধিপতি প্রাণী, সন্ধিপদ মানে কি? তার হাত পাগুলো সন্ধিযুক্ত, জয়েন্টযুক্ত। সন্ধিপদি প্রাণী, সন্ধিপতি প্রাণী, সন্ধিপতি ক্রাস্টাসীয় প্রাণী। কাশে দিয়ে ক্রাস্টাসীয়, ক্রাশে দিয়ে ক্রাস্টাসীয়, ক্রাস্টাসীয় প্রাণী, ক্রাস্টাসীয় প্রাণী। উদাহরণ হচ্ছে সাইক্লপস। উদাহরণ হচ্ছে কি? সাইক্লপস, ড্যাফনিয়া, ড্যাফনিয়া। এটা পুরাটা কিন্তু একটা লাইন, পুরাটা একটা লাইন আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। পুরাটা হচ্ছে একটা লাইন,
সেটা কীরকম, যে আর্থ্রোপোডা পর্বের, যে আর্থ্রোপোডা পর্বের সন্ধিপদী ক্রাস্টাসীয় প্রাণী। আর্থ্রোপোডা পর্বের সন্ধিপদী কী প্রাণী? আর্থ্রোপোডা পর্বের সন্ধিপদী ক্রাস্টাসীয় প্রাণী। উদাহরণ হচ্ছে কি? উদাহরণ হচ্ছে সাইক্লপস, ড্যাফনিয়া। তাহলে আর্থ্রোপোডা পর্বের তো অনেক প্রাণী আছে, কারণ আমাদের প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা পর্ব, ঠিক আছে? তো আর্থ্রোপোডা পর্বে তো বিভিন্ন রকমের প্রাণী আছে, সব প্রাণী না। আর্থ্রোপোডার পর্বের মধ্যে যারা সন্ধিপদী ক্রাস্টাসীয়, এগুলো পর্ব যখন আমাদের প্রাণী শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা পড়বো তখন আর বিস্তারিত জানতে পারবা। আপাতত জেনে রাখো, আর্থ্রোপোডা পর্বের মধ্যে যারা সন্ধিপদী এবং যারা ক্রাস্টাসীয়, তো সন্ধিপদী ক্রাস্টাসীয় প্রাণী উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাইক্লপস এবং ড্যাফনিয়া। তো দেখো, তাহলে আমরা যদি জানি, তাহলে আমরা যদি বলি যে হাইড্রা কী কী খাবার খায়, পতঙ্গের লার্ভা খেয়ে থাকে, ছোট ছোট কৃমি, অনেক টেস্টি, খণ্ডকায়িত প্রাণী যেগুলোকে অ্যানেলিডা বলা হয়, এই আন্টি দিয়ে অ্যানেলিডা মনে রাখবা, খণ্ডকায়িত প্রাণী অর্থাৎ অ্যানেলিডা, ম্যাট দিয়ে মাছের ডিম। তারপর হচ্ছে আর্থ্রোপোডা পর্বের সন্ধিপদী ক্রাস্টাসীয় প্রাণী, উদাহরণ হিসেবে সাইক্লপস, ড্যাফনিয়া। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এমন সময় ছন্দগুলোর সাথে কিন্তু একটা ইয়ে থাকে। ধরো যে এই জিনিসগুলো আমরা অনেকবার, যে পতঙ্গের লার্ভা, ছোটো ছোটো কৃমি, খণ্ডকায়িত প্রাণী, অ্যানিলিডা, মাছের ডিম, আর্থ্রোপোডা, সন্ধিপদী, ক্রাস্টাসিয়া প্রাণী, সাইক্লপস, ড্যাফনি, এগুলো সারা দিন রাত একাকার করে ফেলি আমরা। অনেক সময় জিনিসগুলো আমরা মনে রাখতে পারি না। যেটা পার্সোনালি আমি স্টুডেন্টদেরকে পড়াইতে গিয়ে দেখেছি যে এগুলো সারা রাত এগুলো করতে। তখন তুমি যখন একটা ছন্দ বলবা বা একটা স্টোরি বলবা, তখন জিনিসটা হয় কি, যে এলোমেলোভাবে যে পড়াগুলো পড়ছো একটা প্যাকেজের মধ্যে চলে আসে, একটা প্যাকেটের মধ্যে চলে আসে। তুমি যখন ওই পাথর কথাটা মনে থাকবা, পাথর কৃমিকে, তখন কিন্তু পুরো জিনিসটা তোমার একদম মাথায় গেঁথে যাবে, মানে পুরো জিনিসটা চলে আসবে যে পাথর কৃমিকে আন্টিমেন্ট, আর সন্ধ্যায় কাছে সাইকোডেট। আবার প্রত্যেকটা ছন্দই একদম হুবহু মিল থাকে। যেমন আর দিয়ে আর্থ্রোপোডা, সিম্পল। সন্ধ্যা দিয়ে সন্ধিপদী, কাশে দিয়ে ক্রাস্টাসিও, সাইকো দিয়ে সাইক্লপস, ড্যাট দিয়ে ড্যাফনিয়া। এটা আহামরি অন্য কিছু না, একদম হুবহু মিল রয়েছে। তুমি যদি ছন্দটা মনে রাখতে পারো, এটা অটোমেটিক থাকবে। পাথর দিয়ে পতঙ্গের লার্ভা, কৃমি দিয়ে ছোটো ছোটো কৃমি, খেয়ে দিয়ে খণ্ডকায়িত প্রাণী। তো দেখো আমার কিন্তু একটা নামও কিন্তু ওইভাবে মনে নাই, কিন্তু আমার ওই জায়গাটা কিন্তু মাথায় রয়ে গিয়েছে। কারণ বায়োলজিতে তো অনেক ইনফরমেশন, কারণ এটা তো বোঝার পাশাপাশি অনেক ইনফরমেশন মনে রাখতে হয়। এই সবকটি ইনফরমেশন একটা প্যাকেজের মধ্যে, একটা প্যাকেটের মধ্যে নিয়ে আসলে তোমাদের পড়াটা আরও বেশি সহজ হয় বা মনে রাখাটা সহজ হয়। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, তো এতটুকু পরিশ্রম তো করতেই হবে, তাই না? তোমাকে অন্ততপক্ষে ছন্দটা শেখার জন্য যদি এতটুকু পরিশ্রম যদি না করতে পারো, তাহলে তো সমস্যা। ছন্দ সব জায়গায় না, যেখানে অনেকগুলো নাম থাকবে, সেই ক্ষেত্রে আমরা এগুলো দিব। সেক্ষেত্রে তোমার জন্য একটু মেমোরাইজিংটা সহজ হয়, সব জায়গাতে প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা এখন চলে আসি যে এখন আমরা বলবো যে খাদ্য গ্রহণ পদ্ধতি। এটা তো খাদ্য গ্রহণটা কিভাবে করে, এখন আমরা পড়বো হচ্ছে খাদ্য গ্রহণ পদ্ধতি। খাদ্য গ্রহণ পদ্ধতি দেখো। আচ্ছা, এখন দেখো খাদ্য গ্রহণ পদ্ধতিটা, এই জিনিসটা দেখো নর্মালি হচ্ছে যে আমি এটা ফ্লোচার্ট দিয়ে করে দিব, আগে তোমাদেরকে বুঝাই। সেটা হচ্ছে যে হাইড্রা একটা পদতলের উপর দাঁড়ায় থাকবে। হাইড্রা কী করবে, একটা পদতলের উপর দাঁড়ায় থাকবে। এই যে এটা হচ্ছে একটা পদতল না, এটা একটা ভিত্তি, এটা একটা ভিত্তির উপর দাঁড়ায় থাকবে। ভিত্তির উপর দাঁড়িয়ে থেকে কি করবে, তার এই যে কোর্সিকাগুলো কীভাবে ভাসিয়ে দিবে। এই যে তার কোর্সিকা এবং তার এই যে তার দেহকাণ্ড, কোর্সিকা এবং দেহকাণ্ডকে এদিক সেদিক ভাসিয়ে দিবে। ভাসিয়ে দিলে কী হবে, যখন তার পাশ দিয়ে কোনো সাইক্লস বা ডেফনিয়া যদি যায় এদিক দিয়ে যাচ্ছে, তখন কী হবে, যখন এর কাছাকাছি আসবে তখন এর নেমাটোসিস্টগুলো উদ্দীপিত হয়ে যাবে। যখন এটাকে কোর্সিকাগুলিকে টাচ করবে, তখন তার নেমাটোসিস্টগুলো কী হবে, তার নেমাটোসিস্টগুলো নিক্ষিপ্ত হবে। নেমাটোসিস্টের যে সূত্রগুলো নিক্ষিপ্ত হবে। এবং নেমাটোসিস্ট কত প্রকারের আছে হাইড্রার মধ্যে, একটা হচ্ছে পেনিট্রেন্ট,
আর একটা হচ্ছে কি স্টিনোটিল বা পেনিট্রেন্ট, একটা বলব্যান্ড, স্ট্যাপটোলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, 4 প্রকারের নেমাটোসিস্ট পড়াইছিলাম তোমাদেরকে। এই যে দেখো, যখন এটা কাছে আসবে নেমাটোসিস্টগুলো নিক্ষিপ্ত হবে, তখন ভলব্যান্ড নেমাটোসিস্ট কী করবে, তাকে আঁকড়ে ধরবে। তারপরে হচ্ছে গ্লুটিনের নেমাটোসিস্ট কী করবে, তার মধ্যে আটালো রসকরণের মাধ্যমে তার গতিরোধ করবে। আর হচ্ছে যে কি স্টিনোটিল বা পেনিট্রেন্ট কী করবে, তার মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে তাকে অবশ করে ফেলবে। মানে 4 রকমের নেমাটোসিস্ট 4ভাবে এই খাবারটাকে আটকাবে। তাহলে দেখো, এক হচ্ছে ভলব্যান্ড নেমাটোসিস্ট শিকারটাকে আঁকড়ে ধরবে, আর গ্লুটিনেটেড নেমাটোসিস্ট আটালো রসকরণ করে এটাতে কী করে রাখবে, এই আটকে ফেলবে, তার গতিরোধ করবে, আটার মধ্যে আটকে যাবে। আর ওই যে হিপনোটক্সিন যেটাতে রয়েছে স্টিনোটিল কী করবে, তার মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে তাকে অবশ করে ফেলবে। যখন সে অবশ হয়ে গেল, আটকে গেল, তখন কি করবে, তখন এটার এই কোষিকার সাহায্যে, কোষিকার কাজে মুখের কাছে এনে কি গলাধঃকরণ করবে। যখন খাবারটা ভিতরে ঢুকে গেল, মুখছিদ্রটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মুখছিদ্রটা বন্ধ হয়ে যাবে। প্রথম অবস্থায় এখানে কি হবে, এনজাইমের উপস্থিতিতে, কারণ এটার মধ্যে তো এনজাইম আছে, কারণ এই কোষ এবং এই কোষ দুই পাশ থেকে, এই যে দেখো বিভিন্ন কোষগুলো, এই যে কোষগুলো থেকে কি আসবে, এনজাইম আসবে। কি আছে, এনজাইম এসে কি করবে, খাবারটাকে মেরে ফেলবে। তা খাবারটা যখন মরে যাবে, খাবারটা কী হবে, মরে যাবে। প্রথমে কি করবে, এনজাইমের উপস্থিতিতে ওই প্রাণীটাকে মেরে ফেলবে। প্রাণীটা যখন মরে যাবে, তখন কি হবে, সিরিয়ালটা আমি লিখে দিব, আপাতত একটু ভিজুয়ালাইজ করো। তো পরবর্তীতে এটা কি হবে, হাইড্রার যে প্রাচীরটা আছে এরকম সংকুচিত প্রসারিত হবে। এভাবে যখন সংকুচিত প্রসারিত হবে, এই হাইড্রার সংকোচন প্রসারণের কারণে, পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণের কারণে এই যে কি হবে, ওই যে এটা হলো কি, এই যে খাবারটা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। এভাবে সংকুচিত প্রসারিত হলে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। আবার এই কণাগুলোর সাথে আবার এখানে কি আছে, ফ্লাজেলা আছে না, এখানে এরকম লম্বা লম্বা সুতার মতো ফ্লাজেলা। ওই ফ্লাজেলাগুলো কি করবে, ওই ক্ষুদ্র কণাগুলোর সাথে ভালোভাবে এনজাইমকে মিক্সড করবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সাথে এনজাইমের সাথে ভালোভাবে মিক্সড করে দিবে। তো মিক্সড করলে আবার পরিপাক হবে। তাই আলটিমেটলি এইভাবে পরিপাকটা শুরু হবে আর কি, পরিপাক শুরু হবে। তখন এই যে কথাগুলো আমি বললাম, এটা আমি একটু করে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের আশা করি তোমাদের এটা মাথায় সেট হবে। আচ্ছা, তো আমি যদি প্রথম থেকে যদি বলি যে প্রথম কাজটা কি, নাম্বার ওয়ানটা হচ্ছে যে কি করব, আমরা এখানে লিখে রাখবো যে হাইড্রা পদতলকে ভিত্তির সাথে আটকিয়ে, পদতলকে এই যে ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে সেটা, পদতলকে ভিত্তির সাথে আটকিয়ে কি থাকবে, ভিত্তির সাথে আটকিয়ে এই যে পদতলটাকে ভিত্তির সাথে আটকাবে, পদতলকে ভিত্তির সাথে আটকিয়ে কোর্সিকা এবং দেহকাণ্ডকে ভাসিয়ে, কোর্সিকা ও দেহকাণ্ডকে ভাসিয়ে শিকারের অপেক্ষায় থাকে, এক। তারপর কি হয়, তারপরে হচ্ছে পরবর্তীতে শিকার কাছে আসা মাত্র, আমরা যদি বলি যে শিকার কাছে আসা মাত্র নেমাটোসিস্ট উদ্দীপ্ত হয়। নেমাটোসিস্টগুলো কোথায় থাকে, এই যে কোর্সিকাতে নেমাটোসিস্ট থাকে এরকম। এই যে নেমাটোসিস্ট বলতে কোনগুলা মনে আছে তোমাদের, এই যে এগুলো আর কি, এই নেমাটোসিস্টগুলো এখানে থাকে। যাই হোক, শিকার কাছে আসা মাত্র নেমাটোসিস্ট উদ্দীপিত হয় এবং স্পর্শ করা মাত্র
স্পর্শ করা মাত্র নেমাটোসিস্টের সূত্রক নিক্ষিপ্ত হয়। নেমাটোসিস্টের সূত্রক নিক্ষিপ্ত হয়। ঠিক আছে, তারপর কি হয়, নিক্ষিপ্ত হলে কি হবে, শিকারকে তাহলে কি কর্ষিকার সাহায্যে তারপরে আমরা এই সূত্রগুলো নিক্ষিপ্ত হবে। এখন সূত্রগুলো যে নিক্ষিপ্ত হবে তখন আমরা কি কি বলতে পারি, যে তো এখানে দুই ধরনের নেমাটোসিস্ট আছে। প্রথম কথা হচ্ছে কি করবে, প্রথম কথা হচ্ছে যে ভলব্যান্ড নেমাটোসিস্ট জড়িয়ে ধরবে, নেমাটোসিস্ট জড়িয়ে ধরে শিকারের গতিরোধ করে গ্লুটিনিন নেমাটোসিস্ট শিকারের গতিরোধ করে, যেটা এখানে লিখি, শিকারের গতিরোধ করে এটা হচ্ছে ভলব্যান্ড নেমাটোসিস্ট। এটাকে জড়িয়ে ধরে এটাকে আটকায় ফেলে, আগে আটকাবে তারপর কাজ সারবে। আগে আটকানোর পরে তারপর কি গ্লুটিনিন নেমাটোসিস্ট কি করবে বলতো, গ্লুটিনিন নেমাটোসিস্ট আঠালো রসকরণ করবে। গ্লু মানে আঠা, আঠালো রসকরণ করে দেখা যাচ্ছে নিচে, আঠালো রসকরণ করে আটকে ফেলে, ঠিক আছে, আমরা এটা মুছে দিই, আঠালো রসকরণ করে আটকে ফেলে আঠালো রসকরণ করে আটকে ফেলে। এই যে দেখো, তারপরে কি করবে, আচ্ছা আমরা এগুলো কোনটার পর কোনটা হচ্ছে এটার জন্য একটু পিছনেগুলো খেয়াল করলে, আরেকটা হচ্ছে এই যে আমার একটা বল ব্যান্ড, এই হচ্ছে গ্লুটিনেন্ট, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে পেনিট্রেন্ট, বা স্টিনোটিল, স্টিপেন বলছিলাম না, স্টিনোটিল বা পেনিট্রেন্ট, স্টিনোটিল বা পেনিট্রেন্ট নেমাটোসিস্ট, হ্যাঁ, বিষ প্রবেশ করিয়ে, হিপনোটক্সিন বিষ, লিখে দাও এটা, হিপনোটক্সিন বিষ প্রবেশ করিয়ে শিকারকে মেরে ফেলে, শিকারকে অবশ করে ফেলে। ঠিক আছে, আচ্ছা তারপর কি হবে, আচ্ছা তারপরে আমরা যদি দিই যে শিকারকে অবশ করে ফেলবে, তাহলে এই তিনটা নেমাটোসিস্ট, একটা হচ্ছে বলব্যান্ড নেমাটোসিস্ট, একটা হচ্ছে গ্লুটিনিন নেমাটোসিস্ট, একটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। হ্যাঁ, নেমাটোসিস্ট কী করবে, অবশ করে ফেলবে। তো যখন অবশ করে ফেলবে তখন এটা কর্ষিকার সাহায্যে মুখছিদ্রের কাছে এনে গলাধঃকরণ করে, তখন কর্ষিকার সাহায্যে মুখছিদ্রের কাছে এনে কী করবে, তোমার পরবর্তীতে আমি সংক্ষেপে লিখে দিই, কর্ষিকার সাহায্যে মুখছিদ্র কর্ষিকার সাহায্যে মুখছিদ্র বড় হয়ে
ও মিউকাস পিচ্ছিল পদার্থের উপস্থিতিতে গলাধঃকরণ করে এটা হলো। তারপরে কি হবে যখন খাবারটা ঢুকে গেল ভিতরে, এটার ভিতরে গহ্বরের ভিতরে কি এনজাইম আছে না, তখন এনজাইমের উপস্থিতিতে মৃত্যু হবে। এনজাইমের উপস্থিতিতে খাদ্যবস্তুর মৃত্যু, উপস্থিতিতে খাদ্যবস্তুর মৃত্যু বা শিকারের মৃত্যু বললে ভালো হয়। শিকারের মৃত্যু হবে। তারপরে দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে, তাহলে আমরা কি বলতে পারি, দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু ক্ষুদ্র কণায় পরিণত হয়। লাস্টে কি হয়? আচ্ছা, এগুলো মনে হয় তোমার আমি মুখস্থ বলতেছি না, মানে এটা তো সিম্পল একটা জিনিস। ওই যে যখন তুমি একটা মুভি বা সিনেমা দেখে এসে 2-3 মিনিটে বলে ফেলো জিনিসগুলো, এটা জাস্ট তোমার মাথায় রেখে এই জিনিসগুলো তুমি এক্সপ্লেন করবা তোমার মতো করে। এটা হুবহু আমার মতো হইতে হবে এমন না জিনিসটা, তবে খেয়াল করবা কোনটার পর কোনটা হচ্ছে। দেহের সংকোচন প্রসারণের মধ্যে খাদ্যবস্তু ক্ষুদ্র কণায় পরিণত হয়। তারপর আবার কি, ফ্লাজেলার মাধ্যমে খাদ্যবস্তু যখন ক্ষুদ্র কণায় পরিণত হবে সংকোচন প্রসারণের কারণে, ওই কণাগুলোর সাথে আবার এনজাইম মিক্সড করবে, ভালোভাবে এনজাইম মিশাবে। তো ফ্লাজেলা কি করবে? ফ্লাজেলা খাদ্যবস্তুকে এনজাইমের সাথে মিশায়। ফ্লাজেলা খাদ্যবস্তুকে এনজাইমের সাথে মিশায়। খাদ্যবস্তু মানে খাদ্য কণাকে বলো, খাদ্য কণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশায়। দেখা যাচ্ছে নিচে? আমার কথাটা শোনো, ফ্লাজেলা খাদ্য কণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশায়। এনজাইমের সাথে 2বার লিখছি না, এনজাইমের সাথে ভালোভাবে মিশায়। তা দেখো, ফ্লাজেলা খাদ্য কণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশায়। এতটুকু বুঝছো কিনা দেখো, এতটুকু বোঝা গেছে কিনা এনজাইমের, এতটুকু বোঝা গেছে কিনা খাদ্য কণাকে ভালোভাবে মিশায়। এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা বাকি জিনিসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে তোমাকে ইন ডিটেইলি এটা ভেঙে ভেঙে লেখা দেওয়ার একটাই উদ্দেশ্য, যে তুমি যখন পড়তে যাবা, যখন তুমি রিভাইজ দিতে যাবা, মানে কাহিনীটা তো আমি বলেই ফেলছি যে কি হয়। তো যে এই কাহিনীটা হয়, তারপর এটা হয়, তারপর এটা হয়, মানে এখানে যে তুমি একটা ধারণা নিয়ে পুরোপুরি তোমার মতো করে লিখতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এটাতে তেমন কোনো এমসিকিউ নাই, এটা একটা ঘটনা যে কি হচ্ছে। আর এই জিনিসগুলো তোমাদের আগে পড়াইছি, যে ভলব্যান্ড নেমাটোসিস্ট আঁকড়ে ধরে, তারপরে হচ্ছে গ্লুটিনের নেমাটোসিস্ট আটালো রসকণ করে আটকে ফেলে, হিস্টিনোটিক নেমাটোসিস্ট হিপনোটিক বিষ প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে ফেলে। এই জিনিসগুলো তোমরা আগে থেকেই জানো। তো অবশ করে ফেললে গিলে ফেলবে, সিম্পল কথা। আটকে ধরবে, জড়িয়ে ধরবে, যাই করুক না কেন শেষমেশ ভিতরে ঢুকাবে, মানে মুখগহ্বর দিয়ে মুখছিদ্র বড় হয়ে এটাকে গিলে ফেলবে। গিলে ফেলার পরে তো আর এটা বেঁচে থাকবে না, ঢুকানোর পরে এটা মরে যাবে, মানে কি এনজাইমের উপস্থিতিতে সেই শিকারটা মরে যাবে। আর মরে গেলে কি হয়ে যাবে? মরে গেলে এটা সংকোচন প্রসারিত হয়ে দেহের ভিতর ক্ষুদ্র কণায় পরিণত করবে। ওই কণাগুলোর সাথে এনজাইমকে আবার ভালো করে মিক্সড আপ করবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যদি একটু বলি, তোমরা মাদার টাং নিয়ে কথা বলতেছো, কি হয়েছে? তোমরা পড়াশোনা বাদ দিয়ে কমেন্টের ভিতরে করতেছো। আচ্ছা, এখন
আচ্ছা আমরা যদি বলি, একটু খেয়াল করো, আমরা যদি বলি যে এই তো হয়ে গেল, এই যে মিক্সড হয়ে গেল না, এই যে এনজাইমের সাথে ভালো করে মিশায়, তারপরে একটা লাইন একটু লিখবা ছোট করে যে পরিপাক শুরু। তারপরে কি হবে, এনজাইম যদি এনজাইমের সাথে ভালো করে মিশায়, এনজাইমের সাথে ভালো করে মিশালে তারপরে কি হয়, পরিপাকটা শুরু হয়। ক্লিয়ার? এনজাইমের সাথে ভালো করে মিশায়, তারপরে কি হবে, এনজাইম মিশে গেলে খাবারের পরিপাকটা শুরু হয়। ঠিক আছে? আচ্ছা পরিপাক শুরু। তো এখন আমরা আলোচনা করব খাদ্য পরিপাক। এখন আমরা আলোচনা করব পরিপাক নিয়ে। এখন আমরা আলোচনা করব কি, পরিপাক। তো এর খাদ্য পরিপাকটা দুইটা ধাপে হয়। হাইড্রার খাদ্য পরিপাক দুই ধাপে হয়। হাইড্রার খাদ্য পরিপাক দুই ধাপে হয়। হাইড্রার খাদ্য পরিপাক দুই ধাপে হয়। হাইড্রার খাদ্য পরিপাক কয় ধাপে হয়? দুই ধাপে হয়। আমার এখানে এখনো আজান দেয় নাই, তোমাদের যদি কারো এখানে আজান দিয়ে থাকে নামাজ পড়ে ফেলতে পারো, পরে দেখে নিও কষ্ট করে। তো দেখো পরিপাক, হাইড্রার খাদ্য পরিপাক দুই ধাপে হয়ে থাকে। আচ্ছা আমার টাইমিংটা একটু অন্যরকম, আসলে প্রবলেম হচ্ছে। যাই হোক, হাইড্রার খাদ্য পরিপাক দুই ধাপে হয়। দুইটা ধাপ কি আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো এটা যদি হাইড্রা হয়ে থাকে, এই যে আমার এখানে দিচ্ছে এখন, এই যে দেখো খেয়াল করো, এই যে এটা যদি হাইড্রা হয়ে থাকে, এটা পদতল, তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে কোর্সিকা। ধরো এগুলো কি, এগুলো হচ্ছে কোর্সিকা, তাই তো? এখন দেখো, এখন হাইড্রা এটা যদি তার দেহকাণ্ড হয়ে থাকে, তার চারদিকে কি কোষ থাকে না? কোষ থাকে। এই যে কোষ 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 কোষ, এটা তো তার দেহ প্রাচীরটা কি দিয়ে তৈরি? তার দেহ প্রাচীরটা কোষ দিয়ে তৈরি না? তার দেহ প্রাচীরটা তো কোষ দিয়ে তৈরি। দুইটা স্তরে থাকে, একটা থাকে ভিতরের দিকে আর একটা বাইরের দিকে, আর একটা থাকে এইভাবে। ঠিক আছে? হাইড্রা দ্বিস্তরী প্রাণী না? হ্যাঁ, দ্বিস্তরী প্রাণী, এভাবে বাইরের স্তরে থাকে। এখন দেখো খেয়াল করো, এখন এই যে ভিতরের স্তরে কি, গ্যাস্ট্রোডার্মিস। ভিতরের স্তরটার নাম কি? ভিতরের স্তরটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস। কথা ক্লিয়ার না ভেজাল আছে? গ্যাস্ট্রোডার্মিস। এখন দেখো খাবারটা যে ভিতরে ঢুকলো, এই যে খাবারটা যে ভিতরে ঢুকলো, ঢুকার পরে টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা হয়েছে। এখন টুকরা টুকরা হওয়ার পরে এখানে এনজাইম মিশে গিয়ে এখন কী হবে, পরিপাক শুরু হবে না? দেখো তা খাবারটা এই যে গহ্বরটার মধ্যে একবার পরিপাক হবে। কার মধ্যে পরিপাক হবে? গহ্বরের মধ্যে পরিপাক হবে। এটার নাম হচ্ছে গহ্বর। আচ্ছা আমি এটা মুছে দিয়ে আমরা লিখি, গহ্বরের নামটা লিখি। এই গহ্বরটার নাম কি? এই যে গহ্বরটার নাম কি? সিলেন্টারন গহ্বর। কি গহ্বর? সিলিটটা গহ্বর না, এটা সিলেন্টারন গহ্বর। কি গহ্বর? সিলেন্টারন গহ্বর। সিলেন্টারন, সিলেন্টারন গহ্বর। আর এই যে কোষগুলো, এই কোষগুলোর নাম কি? অন্ততকীয় কোষ বা গ্যাস্ট্রোডার্মাল কোষ, গ্যাস্ট্রোডার্মিসের কোষ। এগুলো এই যে কালো কালো কোষগুলো, এগুলো কি? এগুলো আমরা নিচে লিখি এখন গ্যাস্ট্রোডার্মিসের কোষ। ডার্মিসের কোষ, ডার্মিসের কোষ। তো দেখো খাবারটা যখন ভিতরে ঢুকলো, খাবারটা একবার গহ্বরের মধ্যে কিছুটা পরিপাক হবে। কোথায়? যে সিলেন্টারের গহ্বরের মধ্যে কিছুক্ষণ পরিপাক হবে। এই সিলেন্টারের গহ্বরের মধ্যে পরিপাক হওয়ার পর এই খাদ্যকণাগুলো তখন কোষের ভিতর ঢুকে যাবে। তখন কোষের ভিতর আরেক দফা পরিপাক হবে। তো কয়টা ধপাক বা কয়টা ধাপে পরিপাকটা হয়েছে? দুইটা ধাপে পরিপাক হয়েছে। প্রথম হচ্ছে সিলেন্টারন গহ্বরটার মধ্যে, এই সিলেন্টারন গহ্বরটার মধ্যে খাবারটার পরিপাক হবে। আবার যখন এটা কোষের ভিতর ঢুকে যাবে, তখন এটা আবার কোষের ভিতরে আরেক দফা পরিপাক হবে। তো যখন, আচ্ছা আজানটা শেষ হোক।
আচ্ছা, নামাজের জন্য আমরা আমাদেরকে কয় মিনিট, 10 মিনিট হবে না, 10 মিনিট ব্রেক দিচ্ছি, নামাজটা পড়ে এসে।
তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে হাইড্রার যে পরিপাকটা সেটা দুইটা ধাপে হয়। একটা হচ্ছে হাইড্রার মাঝখানে যে গহ্বরটা রয়েছে, খেয়াল করো এই যে গহ্বরটা রয়েছে, এই খাবারটা প্রথমে গহ্বরটার ভিতর ঢুকে, মানে সিলেন্ডার নামক গহ্বরটার ভিতর ঢুকে এখানে কিছুক্ষণ পরিপাক হয়। পরিপাক হওয়ার পরে ঠিক গহ্বরের সাথে কিছু কোষ রয়েছে, এই কোষগুলোর ভিতর আবার পরিপাক হবে। তাহলে আমরা এই সেন্সে আমরা এইভাবে বলতে পারি না, আমরা বলতে পারি একবার কোষের ভিতর যখন হয় সেটাকে আমরা বলতে পারি কোষীয় পরিপাক। এই কোষীয় পরিপাক হওয়ার আগে কি হচ্ছে, কোষীয় পরিপাক হওয়ার আগে গহ্বরে হচ্ছে। গহ্বরে হওয়া মানে কোষের বাইরে পরিপাক হওয়া বলতে পারি না। তো গহ্বরে হওয়া মানে কি, কোষের বাইরে পরিপাক হওয়া। গহ্বরে পরিপাক হওয়া মানে কোষের বাইরে পরিপাক হওয়া, যেটাকে আমরা বলতে পারি বহিঃকোষীয় পরিপাক। তা আমরা দুইটা ধাপে বলতে পারি, একটা হচ্ছে আগে কোষের বাইরে পরিপাক হয়, তারপর কোষের ভিতরে পরিপাক হয়। আগে কোষের বাইরে, তারপর কোষ ভিতরে। আমরা দুইটা নাম বলতে পারি, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক। আচ্ছা, দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। দুই নাম্বার হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। দুই নাম্বার হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। ঠিক আছে, প্রথমে কোষের গহ্বরে পরিপাক হওয়া মানে কোষের বাইরে পরিপাক হওয়া, এটাকে আমরা বলি বহিঃকোষীয় পরিপাক। তারপর কোষের ভিতরে ঢুকে সেটাকে আমরা বলি অন্তঃকোষীয় পরিপাক। আচ্ছা, দুইটা পরিপাক হয়। এখন কথা হচ্ছে স্যার বহিঃকোষীয় পরিপাকে কি হয়? আচ্ছা, এটা বলতেছি আমরা সিম্পল, এখানে কঠিন কিছু না। বহিঃকোষীয়, আমি একটু স্পেস দিয়ে লিখি, আমরা এখানে পড়ে ফেলতে পারবো। অন্তঃকোষীয় পরিপাক। হাইড্রা যাই খাক না কেন, সাইক্লপস, ড্যাফনিয়া যাই খাক, হ্যাঁ, সব কিছু কিন্তু মূলত তিনটা উপাদান দিয়ে তৈরি। খাদ্য উপাদান কিন্তু তিনটাই, প্রধানত তিনটা: শর্করা, আমিষ, চর্বি। তো এখানে কি থাকবে? শর্করা থাকবে, তারপরে আমিষ থাকবে, তারপরে কি থাকবে? চর্বি থাকবে। তো মনে রাখবা যে এই বহিঃকোষের মধ্যে, মানে এই গহ্বরটার মধ্যে, এই বহিঃকোষের মধ্যে শর্করার কোনো পরিপাক হয় না, নো ডাইজেশন। আমরা একটা ইংলিশ মেরে দিব, নো ডাইজেশন, এখানে কোনো পরিপাক হয় না। হ্যাঁ, আবার চর্বি জাতীয় খাবারেরও কোনো পরিপাক এখানে হবে না। চর্বি জাতীয় খাবারেরও কোনো পরিপাক হবে না। ডাইজেশন মানে পরিপাক। তো এই শর্করা জাতীয় খাবারটারও এখানে কোনো পরিপাক হবে না। চর্বি জাতীয় খাবারটার এই গহ্বরটার ভিতরে কোনো পরিপাক হবে না। এই গহ্বরটার মধ্যে শুধুমাত্র আমিষটার পরিপাক হবে। কোনটার? আমিষের পরিপাক হবে। শুধুমাত্র আমিষের পরিপাকটা হবে। শুধুমাত্র আমিষের পরিপাকটা হবে কোন এনজাইমের উপস্থিতিতে? পেপসিন এনজাইমের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? পেপসিন। তাহলে আমিষের পরিপাক হবে। এই আমিষটা ভেঙে গিয়ে পলিপেপটাইড তৈরি করবে। দেখো, এই আমিষটা ভেঙে গিয়ে কী তৈরি করবে? পলিপেপটাইড তৈরি করবে। আমিষটা ভেঙে গিয়ে পলিপেপটাইড, যেটা অন্য কাজে ইউজ করি, আমিষটা ভেঙে গিয়ে পলিপেপটাইড তৈরি করবে। পলিপেপটাইড তৈরি করবে। ঠিক আছে, পেপসিন এনজাইমটা পরে লিখি। দেখো, তো ভালো করে খেয়াল করো, এখানে তিন জাতীয় খাবার। খেয়াল করো, শর্করা, আমিষ, চর্বি। শর্করা মানে কার্বোহাইড্রেট, আমিষ মানে কি? প্রোটিন, আর তারপরে চর্বি মানে লিপিড। হ্যাঁ, শর্করা, আমিষ, চর্বি। তো শর্করা, আমিষ, চর্বির মধ্যে শুধুমাত্র কোনটার পরিপাক হয়? শুধুমাত্র একটা জিনিসের পরিপাক হয়, আর বাকিটা শর্করার কোনো পরিপাক হয় না। আমিষটা পরিপাক হয়ে পলিপেপটাইড হয়, চর্বিটার কোনো পরিপাক হয় না। তাহলে এটারও কোনো পরিপাক নেই, এটারও কোনো পরিপাক নেই, জাস্ট মাঝখানেটার পরিপাক হয়। ঠিক আছে, যখন তাহলে শর্করা, এই বাইরে শর্করা পরিপাক না হয়েই শর্করা কোষের ভিতর ঢুকে যাবে। আমিষটা আংশিক পরিপাক হয়ে পলিপেপটাইড হয়ে কোষের ভিতর ঢুকবে। চর্বিটা পরিপাক না হয়ে কোষের ভিতর ঢুকবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি শর্করা কোষের ভিতরে কে ঢুকতেছে? শর্করা তো পরিপাক হয় নাই, তো শর্করাটা শর্করা হিসেবেই ঢুকে যাচ্ছে কোষের ভিতরে। কোষের ভিতর শর্করা ঢুকবে। আমিষটা তো ভেঙে গেছে, কোষের ভিতর কে ঢুকবে? পলিপেপটাইড ঢুকবে। পেপটাইড। তারপর কোষের ভিতর কে ঢুকবে? তারপর চর্বি ঢুকবে। ঠিক আছে, চর্বি ঢুকবে। তো শর্করার উপর একটা এনজাইম কাজ করবে। এনজাইম না, শর্করা ভেঙে কি হয় আমরা জানি। শর্করা ভেঙে কি হয়? এনজাইমের কথাটা পরে বলি। শর্করা ভেঙে হয় গ্লুকোজ। শর্করা ভেঙে কি হয়? গ্লুকোজ হয়। ঠিক আছে, পলিপেপটাইড ভেঙে গিয়ে কি হয়? পলিপেপটাইড ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড হয়। অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড।
অ্যামিনো অ্যাসিড বা কি অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, চর্বিটা ভেঙে গিয়ে কি হয়? চর্বিটা ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, গ্লিসারল। তো দেখো, পলিপ্যাপটাইড ভেঙে যদি অ্যামিনো অ্যাসিড হয়, চর্বি ভেঙে গিয়ে কী হবে? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হবে। আচ্ছা, সব কিছু দেখতে পাচ্ছ তোমরা? সব কিছু ঠিকঠাক আছে? এবং এটা বুঝছো কিনা সেটাও আমাকে একটু করে জানিও। হ্যাঁ, এভরিথিং ইজ ওকে। দেখো এখানে লেখা আছে, তুমি যদি খেয়াল করে পড়ো এখানে বুঝে যাওয়ার কথা। মানে 3টা খাবারের নাম তো আমরা আগে থেকে জানি, শর্করা, আমিষ, চর্বি। শুধুমাত্র একটা জিনিসেরই পরিপাক হবে, আমিষের পরিপাক হবে, আমিষ থেকে পলিপ্যাপটাইড হবে। তাহলে এখানে এই 3টার কোনোটারই পরিপাক, 3টার মধ্যে শুধুমাত্র আমিষের পরিপাক হবে, আর বাকি এই 2টার পরিপাক হবে না। এই শর্করাটা শর্করা হিসেবেই কোষের ভিতর ডুববে, আমিষটা পলিপ্যাপটাইড হিসেবে কোষের ভিতর ডুববে, আর চর্বিটা চর্বি হিসাবেই ডুববে। আচ্ছা, এখানে আমরা এটাকে জটিল শর্করা না বলি, জটিল শর্করা বললে ভালো হয়। হ্যাঁ, শর্করা না বলে আমরা কি বলবো? জটিল শর্করা, জটিল শর্করা বলবো। শর্করার ক্ষেত্রে জটিল কথাটা লাগাবা, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল আমাদের। এখন এই যে শর্করার ক্ষেত্রে যে এনজাইমটা, এখানে এই বলছিলাম না, এনজাইমের ক্রিয়ায় শর্করা থেকে গ্লুকোজ হয়, তারপরে পলিপ্যাপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড হয়, চর্বি থেকে ফ্যাটি অ্যাসিড হয়, এনজাইমের ক্রিয়ায় হয়। তো এনজাইমগুলোর নাম কি একটু দেখো, আমি তোমাদেরকে যদি বলি। এনজাইমের নামগুলো মনে রাখার জন্য ইংলিশ নামগুলো একটু মনে রাখলে ভালো হয়। মনে করো যে এরকম আমরা যদি দেখি যে আমিষের ইংলিশ কি? আমিষের পরিপাকটা এখান থেকে শুরু, তাই না? তাহলে আমিষের ইংলিশ কি? আমিষের পরিপাক শুরু এখান থেকে। তো আমিষের ইংলিশ হচ্ছে প্রোটিন, আমিষের ইংলিশ হচ্ছে প্রোটিন। আর প্রোটিন দিয়ে তুমি মনে রাখবা, প্রোটিন দিয়ে একটা শব্দ মনে রাখবা, প্যাটি। তা প্রোটিনের উপর প্রথম কাজ করবে, যে প্রোটিন দিয়ে মনে রাখবা কি? প্রোটিন দিয়ে মনে রাখবা প্যাটি। তো প্রোটিন দিয়ে মনে রাখবা প্যাটি, প্রোটিন দিয়ে কি মনে রাখবা? প্যাটি। এই যে প্রোটিন দিয়ে মনে রাখবা কি? দিয়ে মনে রাখবা প্যাটি। সরি, এই যে এখানে দেখো, প্রোটিনটা প্রথমবার পরিপাক হয় প্যা দিয়ে, দ্বিতীয়বার পরিপাক হয় টি দিয়ে। প্রোটিনটা প্রথমবার পরিপাক হচ্ছে, এই যে প্রোটিনটা, আমিষের ইংলিশ হচ্ছে প্রোটিন। তো প্রোটিনটা প্রথমবার পরিপাক হচ্ছে প্যা দিয়ে, আর প্রোটিনটা দ্বিতীয়বার পরিপাক হচ্ছে টি দিয়ে। স্যার, পে আর টি কি? পে হচ্ছে পেপসিন, পে মানে হচ্ছে পেপসিন, এটা এনজাইম। পেপসিন একটা এনজাইমের নাম। হ্যাঁ, এগুলো হচ্ছে পেপসিন এনজাইম। পেপসিন কি? পেপসিন এনজাইম। আচ্ছা, দ্বিতীয়বার পরিপাক হচ্ছে, প্রথমবার পেপসিন দিয়ে পরিপাক হইলো, তারপর দ্বিতীয়বার আবার ট্রিপসিন দিয়ে হবে। এই টি দিয়ে মনে রাখবো আমরা ট্রিপসিন, টি দিয়ে আমরা কি মনে রাখবো? ট্রিপসিন মনে রাখবো, টি দিয়ে আমরা মনে রাখবো ট্রিপসিন। ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝলাম। এখন তাহলে স্যার এখানে জটিল শর্করা তো এখানে পরিপাক হয় না, এখানে কোনো এনজাইম দিয়ে হয় নাই, কিন্তু এখানে পরিপাক হবে, এখানে চর্বি পরিপাক হবে। আচ্ছা, শর্করা পরিপাক হবে কি দিয়ে? শর্করা পরিপাকে মনে রাখবা শ্যামাই। স দিয়ে কি মনে রাখবা তুমি? স দিয়ে মনে রাখবা কি? শ্যামাই। তো শ্যামাই দিয়ে, এই যে স দিয়ে কি মনে রাখবা? শ্যামাই। তো শ্যামাই দিয়ে শ্যামাই, তো শ্যামাইয়ের স দিয়ে মনে রাখবা শর্করা, আর মাই দিয়ে অ্যামাইলেস। কি মনে রাখবা? অ্যামাইলেস। তো এখানে একটা অ্যামাইলেজ এনজাইম ব্যবহৃত হয়। কি এনজাইম? অ্যামাইলেজ এনজাইম ব্যবহৃত হয়। আবার চর্বি পরিপাকের জন্য চর্বিকে ইংলিশে কি বলা হয়? চর্বিকে ইংলিশে বলা হয় লিপিড। লিপিড বলা হয়। তো চর্বির উপর পরিপাক করবে যে এনজাইমটা, তার নাম লাইপেজ। এটার নাম কি? লাইপেজ। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমি জাস্ট কিছুই করি না, জাস্ট এখানে তিনটা খাদ্য উপাদান লিখছি, এখানে লিখছি। এখানে 3টার মধ্যে শুধুমাত্র মাঝখানেটা পরিপাক হয়, উপরে 2টা পরিপাক হয় না। তো শর্করাটা শর্করার মতোই থাকবে, এটা আমিষটা পরিপাক হয়ে পলিপ্যাপটাইড হবে, আর চর্বিটা চর্বির মতোই থাকবে। কোষের ভিতরে যখন ঢুকবে তখন আবার, তো এখানে কোষের ভিতরে যখন ঢুকবে, জটিল শর্করাটা গ্লুকোজ হবে, এখান থেকে যে পলিপ্যাপটাইডটা কোষের ভিতরে ঢুকবে সেটা অ্যামাইনো অ্যাসিড হবে, চর্বিটা চর্বির মতো থেকে যখন ঢুকবে তখন এটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হবে। এই হচ্ছে কোনটা থেকে কোনটা হয় সেটা আগে মনে রাখবা। তারপর এনজাইমটা কীভাবে মনে রাখবো? প্রোটিন পরিপাক এখান থেকে শুরু হয়,
তো প্রোটিনটা পরিপাক হয় প্রথমে পে দিয়ে তারপর টি দিয়ে, প্রোটি, তো প্রথমবার পে দিয়ে তারপর টি দিয়ে। তো প্রথম পেপসিন দিয়ে পরিপাক হবে, তারপর ট্রিপসিন দিয়ে পরিপাক হবে। শর্করা আর চর্বি তো এখানে পরিপাক হয় না, শর্করা চর্বি হয় এখান থেকে। তো শর্করা পরিপাক কি দিয়ে হবে? শ্যামাই। শর্করা পরিপাক হয় শ্যামাই দিয়ে, মানে অ্যামাইলেজ এনজাইম দিয়ে। শর্করা শ্যামাই মানে অ্যামাইলেজ এনজাইম দিয়ে। আর চর্বি ইংলিশ হচ্ছে লিপিড, লিপিড পরিপাক হয় লাইপেজ দিয়ে। পারবা এখন? হ্যাঁ, অনেকটাই মানুষের পরিপাকের মতোই, কারণ এরা তো প্রাণী। হ্যাঁ, এরা তো প্রাণী, অনেকটা মানুষের মতোই বলতে গেলে। তো আশা করি তোমরা ওকে পারবা। এটা তোমরা একটু নোট করে নিবা। তাহলে আমরা আগামী ক্লাসে এই তো আমরা এই যে যখন পরিপাকগুলো যখন হবে, যখন তাহলে আমরা আলটিমেটলি কী পাইছি, তোমরা এইভাবেই দেখো, মুখস্থ করতে যাও না। এই তিনটা এখানে তিনটা উপাদান লিখবা, এখানে তিনটা উপাদান লিখবা, তারপর কোনটা থেকে কি হয়, এনজাইমগুলোর নাম কি একটু একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে আশা করি মনে থাকবে। এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা এখন যেটা বলবো যে এই যে খাও, এই যে গ্লুকোজ, এই যে অ্যামাইনো অ্যাসিড, এই যে ফ্যাটি অ্যাসিড, এগুলো এখন কি হবে, এখন এগুলো দেহ তাকে শোষণ করবে। এই যে সারা দেহে এখন এক কোষ থেকে আরেক কোষ, এক কোষ থেকে আরেক কোষে সারা দেহে ছড়িয়ে যাবে। ঠিক আছে, সারা কোষে ছড়িয়ে যাবে। আর এখানে যে এনজাইমগুলো, স্যার এই এনজাইমগুলো কোত্থেকে আসে? ওই যে হাইড্রার স্তরের মধ্যে 5 রকমের কোষ আছে না, ভিতরে বাইরের স্তরে 7টা, ভিতরের স্তরে 5 রকমের কোষ। ওই 5 রকমের কোষের মধ্যে 1 রকমের কোষ আছে যেখানে গ্রন্থি কোষ রয়েছে, আর গ্রন্থি কোষ থেকে এই এনজাইমগুলো নিঃসৃত হয়। ঠিক আছে, তো যাই হোক, এটা শোষণ করে তারপরে বৃদ্ধি, এই জিনিসগুলো হয় এটার মাধ্যমে। আলটিমেটলি আমরা আজকে তাহলে পরিপাকটা রাখি, যেহেতু প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে গেছে। তো যাই হোক, আমরা আজকে পরিপাকটা এবং আগামীতে মানে গত ক্লাসে যেগুলো পড়েছি এবং আজকে যেটা পড়লাম সেটা একটু রিভাইজ দিয়ে নিও, সুন্দর করে নোট করে একটু রিভাইজ দিয়ে নিও, তাহলে তোমাদের এই জিনিসটা যেমন আমরা আগামী ক্লাসে চলন এবং পরের ক্লাসে প্রজননটা পড়বো। এবং প্রজননটা সবচেয়ে মজার, এটা সবাই লাইভে দেখার চেষ্টা করবা। পরবর্তীতে যারা রেকর্ড ক্লাস করবা, আমি তোমাদেরকে বলি চলনের পরের ক্লাসটি প্রজনন, এবং প্রজননের ক্লাসে লাইভে থাকতে হবে, নাহলে তোমরা এই জিনিসগুলো অনুধাবন করতে পারবে না। অনুধাবন ক্যাপাসিটি না থাকলে অনুধাবনের নাম্বারও উঠবে না। তো যাই হোক, আমরা আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস বলছিলাম যে তোমরা যারা তোমরা তো এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছো প্রায়, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক পেইন খাইতে হয়। তো আমার যে গ্রুপে ওপেন ফ্রি, সবার জন্য ফ্রি ক্লাসটা তোমরা করতে পারো। আমি আগে 20টার মতো ক্লাস নিয়েছিলাম, 1 থেকে 20 পর্যন্ত। তো হচ্ছে যে আজকে 21 নম্বর লেকচার আবার শুরু হচ্ছে। তো তোমরা চাইলে অর্গানিক কেমিস্ট্রি আগের ক্লাসগুলো কমপ্লিট করে রাখতে পারো, এবং তুমি প্রথম 2-3টা ক্লাস করে বুঝে যাবা যে আসলে তোমার জন্য এটা উপকার হবে নাকি যে এটা শুধু। তো এগুলো প্রত্যেকটা ক্লাসে সিরিয়ালি লাইন বাই লাইন বোঝানো আছে, তুমি করে দেখতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করি, এবং নেক্সট ক্লাস তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। গুড বাই। ও আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে, আমার একটা প্রশ্ন মাথায় পড়ছে যে দেখো, শর্করা তো অনেক রকমের হইতে পারে, শর্করা বিভিন্ন রকম হইতে পারে। যেমন শর্করা স্টার্চ, এটা একটা শর্করা, গ্লাইকোজেন, এটা একটা শর্করা, গ্লুকোজ, এটাও কিন্তু একটা শর্করা। তাহলে দেখো, শর্করা কিন্তু স্টার্চও একটা শর্করা, গ্লাইকোজেন একটা শর্করা, গ্লুকোজও একটা শর্করা। তো এইগুলো হচ্ছে জটিল শর্করা। এখন এই স্টার্চ কি? স্টার্চের বাংলা কি? স্টার্চের বাংলা হচ্ছে আবার শ্বেতসার। ঠিক আছে, তাহলে দেখো, শর্করার একটা প্রকার হচ্ছে শ্বেতসার, শর্করার একটা প্রকার হচ্ছে গ্লাইকোজেন, শর্করার একটা প্রকার হচ্ছে গ্লুকোজ। আবার এই দুইটা গ্লুকোজ, এই যে স্টার্চ এবং গ্লাইকোজেন, এরা হচ্ছে জটিল শর্করা, আর গ্লুকোজটা হচ্ছে সরল শর্করা। তা আমরা কি দেখাইলাম? শ্বেতসার থেকে গ্লুকোজ তৈরি হয়, সেটা বললাম। তো শ্বেতসার থেকে গ্লুকোজ না বলে আমরা বলতে পারি জটিল শর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়, সেটা বলা যেতে পারে। আশা করি তোমরা লিখে আছে এখানে, আমার কথাটা যদি নাও বুঝো, এটা সুন্দর করে লেখা আছে, এটা একটু খেয়াল করি কি লিখছি আমি। ওকে, ফাইন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।